হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্পটন ইফেক্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। তো কম্পটন ইফেক্ট কি, কাকে বলে, এই ধরনের সংজ্ঞায় যাওয়ার আগে একটা ঘটনা আমরা একটু খেয়াল করি। মনে করি এদিকে একটা স্থির ইলেকট্রন আছে আমাদের। এই ইলেকট্রনটাকে অনেক উচ্চ শক্তির একটা ফোটন পার্টিকেল এসে আঘাত করলো। ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ, ধরে নিচ্ছি এটা ওয়াই অক্ষ। ফোটন পার্টিকেলটা এক্স অক্ষ বরাবর আসছিল। তো উচ্চ শক্তি একটা ফোটন পার্টিকেল যখন ইলেকট্রনটাকে আঘাত করবে কী হবে? ইলেকট্রনটা নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল করে এই জায়গায় বিচ্যুত হবে। ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল করে সে বিচ্যুত হয়েছে। এখন যদি ফোটন পার্টিকেলের এনার্জিটা অনেক অনেক বেশি পরিমাণ হয়ে থাকে, সামান্য কিছু পরিমাণ এনার্জি হচ্ছে ইলেকট্রনটার মধ্যে ট্রান্সফার হবে, বাকি এনার্জিটা কিন্তু ফোটনের মধ্যে থেকে যাবে। যে পরিমাণ এনার্জিটা ইলেকট্রনের মধ্যে ট্রান্সফার হয়েছে, ইলেকট্রন তো একটা গতিশক্তি নিয়ে দিক দিয়ে যাচ্ছে, যেটা আমরা শুরুতে দেখেছি। আর ফোটনের শক্তিটা কিছুটা কমে যাবে, কমে যাওয়ার পরে তো সে গতিশীল থাকবে। ধরে নিচ্ছি সে এক্স এক্সিসের সাথে ফাই কোণ করে যাচ্ছিল। তো এই ঘটনাটায় লক্ষ্য করে দেখেন, ফোটন পার্টিকেলে এনার্জি ইনিশিয়ালটা যদি হয়ে থাকে এইচ লেটস সে মিউ ইনিশিয়াল, এবং যেহেতু ইলেকট্রনের মধ্যে তার কিছু পরিমাণ শক্তি ট্রান্সফার হয়েছে, তার এনার্জি ফাইনালটা একটু কমে যাবে। তখন আমরা ধরে নিচ্ছি যেহেতু এইচ একটা কনস্ট্যান্টে আসি, এনার্জি ফাইনালটা কমে যাওয়া মানে হচ্ছে তার মিউর ভ্যালু, অর্থাৎ তার যে ফ্রিকোয়েন্সি আছে সেটার ভ্যালুটা কিছুটা কমে যাবে। ওকে, এখন যেহেতু শক্তির নিত্যতা সূত্রটা সকল ক্ষেত্রে কার্যকর, আমি এখান থেকে বলতে পারি ই ইনিশিয়াল ইকুয়াল টু ই ফাইনাল প্লাস কে ই কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ওকে, এইখান থেকে একটা কথায় আমরা একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি, সেটা হচ্ছে ই ইনিশিয়াল ইজ গ্রেটার দেন ই ফাইনাল, রাইট? তো দ্যাট মিন্স যেহেতু এইচ একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে এখানে চেঞ্জ হবে কে? আমাদের মিউর ভ্যালুটা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ভ্যালুটা চেঞ্জ হবে। সংঘর্ষের আগে এবং পরে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে, এবং আমরা আমাদের কমন সেন্স থেকে বুঝতেছি কলিশনের আগে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বেশি হবে। সো আই ক্যান সে মিউ ইনিশিয়াল ইজ গ্রেটার দেন মিউ ফাইনাল। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথের মধ্যে একটা ইনভার্স রিলেশন আছে। আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান সমান সি ডিভাইড বাই ল্যামডা। দ্যাট মিন্স কোনো কিছু ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, তার ল্যামডার ভ্যালু বা ওয়েভলেংথের ভ্যালুটা কমে যায়। রিভার্স কেসে বলতে পারি ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে ল্যামডার ভ্যালুটা বেড়ে যাওয়া। তো এই কনসেপ্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কমে গেছে, মানে ফাইনালি যে ল্যামডাটা ছিল তার ভ্যালুটা বেড়ে গেছে। সো ল্যামডা ইনিশিয়াল ইজ লেস দেন ল্যামডা ফাইনাল। তো এই ঘটনাটা হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট। মোটামুটি থিওরিটিক্যাল জিনিসটা আমরা বুঝে গেছি। আমি যদি একটু সামারি করি কি বলছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে উচ্চ শক্তির একটা ফোটন পার্টিকেল যখন একটা স্থির ইলেকট্রনকে আঘাত করে, তখন কলিশনের পর ফোটন পার্টিকেলের যে ওয়েভলেংথটা থাকে সেটার ভ্যালু পূর্বের ওয়েভলেংথের চেয়ে বেশি হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কম্পটন ইফেক্ট। তো আমরা মোটামুটি বুঝে গেছি আসলে কম্পটন ইফেক্টটা কী। এখন থিওরিটিক্যাল আলোচনা এতটুকুই। একটা প্রশ্ন এখানে আসতে পারে, ফটো ইলেকট্রিক ইফেক্টের সাথে কম্পটন ইফেক্টের ডিফারেন্সটা কী? আমি 2 লাইনে বলে দিচ্ছি, অত বিস্তারিত কিছু না বা জটিল কিছু না। আসলে ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে যে ফোটন পার্টিকেলটা এসে ইলেকট্রনকে আঘাত করে, ওই ফোটন পার্টিকেলের এনার্জিটা আসলে অত বেশি থাকে না। সো দেখা যায় তার যে এনার্জিটা থাকে পুরোটাই ইলেকট্রন অ্যাবজর্ব করে নেয়। কিছু অংশ হয়তো বা ওয়ার্কিং ফ্যাক্টর হিসাবে ব্যয় হয়, কিছু অংশ হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জির জন্য ব্যয় হয়। বাট কম্পটন ইফেক্টের ক্ষেত্রে আমরা এমন একটা ফোটন পার্টিকেল বিবেচনা করি যে হচ্ছে অনেক বেশি হাই এনার্জি হয়। সো ইলেকট্রনের যখন একটা কাইনেটিক এনার্জি আসে, স্টিল কিছু পরিমাণ এনার্জি ওই ফোটন পার্টিকেলে থেকে যায়, এবং ওই এনার্জি পরিমাণটা ইনিশিয়াল এনার্জির থেকে কম হয়। তো যার কারণে মিউ ইনিশিয়াল গ্রেটার দেন মিউ ফাইনাল হয়,
অর্থাৎ ল্যামডা ইনিশিয়াল লেস দেন ল্যামডা ফাইনাল হয়, এবং এই যে ওয়েভলেংথের যে চেঞ্জটা, ওয়েভলেংথ যে বেড়ে যায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে কম্পটন ইফেক্ট। আমরা আসলে থিওরিটিক্যাল জিনিস ক্লিয়ার আমাদের। এবার কম্পটন ইফেক্টের জন্য ধরেন আমাদের এখানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু দেওয়া আছে, দিয়ে থাকা এগুলো দেওয়ার পর আমাদেরকে বললো যে আপনার ফাইনাল ওয়েভলেংথটা কত হবে সেটা আপনি একটু নির্ণয় করে দেখেন আমাকে। তো সেই সূত্রটা আমরা এখন একটু নির্ণয় করা শিখবো, অর্থাৎ ওয়েভলেংথের যে চেঞ্জটা হয়, অর্থাৎ ওয়েভলেংথের চেঞ্জটাই তো কম্পটন ইফেক্ট। এই চেঞ্জের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা দেখব। তো দেখার আগে আমি একটু বলে দিই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা অন্য একটা কালার দিই, আর রেড কালারটা দিচ্ছি, আর ডেল ল্যামডা which means lambda final minus lambda initial equal to h divided by m naught c 1 minus cos phi। একটু ভালো মতো খেয়াল করবেন, মাঝে মধ্যে আমাদের কনফিউশন লেগে যায় ম্যাথ করার ক্ষেত্রে। অনেক দিন পর যখন আমরা এগুলা রিভাইজ দিই তখন আমাদের খেয়াল থাকে না এটা কি কস ফাই নাকি কস থিটা। এখানে কিন্তু কস ফাই, অর্থাৎ আমাদের ফোটন পার্টিকেলটা এক্স এক্সিসের সাথে যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে সরে যায় সেইটাকে আমরা ইউজ করতেছি। তো চলেন এই সূত্রটা কীভাবে আসে আমরা একটু সেদিকে দেখি। তো প্রথমত এখানে দেখেন দুইটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এনার্জি আর আমাদের হচ্ছে যে মোমেন্টাম, আমাদের শক্তি এবং ভরবেগ, এই দুটা জিনিসে পারস্পরিক বিনিময় হয়। যদিও আমরা জানি দিন শেষে এদের সমষ্টিটা সেম থাকে, অর্থাৎ এদের মধ্যেই যত সব কাহিনী হয়। তো চল না আমরা প্রথমত ভরবেগে ঘটনাটা দেখি। তা আমরা যদি ভরবেগের নিত্যতার সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, দেখেন আমি এক্স এক্সিসের সাথে ভরবেগের নিত্যতাটা অ্যাপ্লাই করতে পারবো, রাইট? আবার ওয়াই এক্সিসের সাথে পারবো। তো এক্স এক্সিসের সাথে যদি আমি বিবেচনা করি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী ফর এক্স এক্সিস, ভরবেগের নিত্যতা অনুযায়ী, আমার হাতের লেখাটা একটু উইয়ার্ড ধরনের, যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। যখন এক্স এক্সিসের সাপেক্ষে আমরা বিবেচনা করব, দেখেন তো ইনিশিয়াল মোমেন্টামগুলোর কথা যদি বিবেচনা করি, আমাদের ইলেকট্রন বাবাজি সে হচ্ছে স্থির অবস্থায় ছিল, আর এই ফোটনের যে ভরবেগটা সেটা আমরা জানি, এটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন থেকে, ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা ডি ব্রগলি থেকে আমরা এটা শিখে আসি। সেটা হচ্ছে আমাদের ফোটনের যে ইনিশিয়াল ভরবেগটা সেটা হয়তো কি এইচ মিউ ইনিশিয়াল ডিভাইডেড বাই সি, এবং ফাইনাল মোমেন্টামটা হয়তো পি ফাইনাল হতো কি আমাদের এইচ মিউ ফাইনাল ডিভাইড বাই সি। আর তার ইনিশিয়ালটা তো 0, আমরা ধরে নিচ্ছি তার শেষ ভরবেগ হচ্ছে সে যখন এখানে আসছে তার মোমেন্টামটা হচ্ছে পি। ওকে, মোমেন্টাম অফ ইলেকট্রন। ওকে, তাহলে ইনিশিয়ালগুলো নিলে আমরা দেখি সে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করে আসছে, তাই না? তার মানে পি ইনিশিয়াল কস 0, সো পি ইনিশিয়াল কস 0 ডিগ্রি প্লাস সে আদিতে স্থির অবস্থায় ছিল, ভ্যালোসিটিটা 0, তার মানে ভরবেগটা মোমেন্টামটা 0 হবে। এবার ফাইনালি যদি আমরা দেখি সে হচ্ছে থিটা কোণ করছে এক্স এক্সিসের সাথে, রাইট? তাহলে আমরা এখানে নিব হচ্ছে পি কস থিটা। এখানে পিটা কার? পি হচ্ছে আমাদের ইলেকট্রনের যে মোমেন্টামটা, প্লাস হবে হচ্ছে পি ফাইনাল কস, দেখুন তো এটা ফাই হওয়া উচিত না, পি ফাইনাল কস ফাই, রাইট? কস ফাই। ওকে, তো চল না আমরা এখান থেকে পি কস থিটাকে আলাদা করে নিই। পি কস থিটাকে যদি আমরা আলাদা করি, পি কস 0 ডিগ্রি বেসিক্যালি আসে হচ্ছে আমাদের পি আই থাকবে। তাহলে এখান থেকে কি লেখা যায়? পি আই এর পরিবর্তে আমরা এই যে রাশিটা এটা ইনপুট দিব এখন, আর পি ফাইনালের পরিবর্তে এই রাশিটা ইনপুট দিব। চলেন পি আই এর পরিবর্তে লিখতে পারি এইচ মিউ ইনিশিয়াল ডিভাইডেড বাই সি মাইনাস এইচ মিউ ফাইনাল ডিভাইড বাই সি ইন্টু কস ফাই, রাইট? তো এই কথাটা লিখলাম আমরা এখানে। এটা আপাতত কার মান বের করলাম? এটা হচ্ছে আমরা পি কস থিটা ভ্যালু বের করলাম।
দিলাম এটাকে নাম্বার 1। ওকে, ইকুয়েশন নাম্বার 1। এবার ওয়াই অ্যাক্সিসের জন্য হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতার সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা যদি দেখি, সে হচ্ছে যখন এই বরাবর আসতেছিল, সে যখন এই বরাবর যাচ্ছিল, ওয়াই অ্যাক্সিসের সাথে তার কোণটা হয়েছিল কত? ওয়াই অ্যাক্সিসের সাথে তার কোণটা হয়েছিল হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? তার মানে আমি লিখতে পারি পি ইনিশিয়াল কস 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে আমরা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, তাই না? এটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা যখন নিচ্ছি, তাহলে আমি লিখতে পারতেছি পি ইনিশিয়াল কস 90। ইলেকট্রন আদিতে স্থির অবস্থায় ছিল, তাহলে তার এটাও হবে 0। ইকুয়ালটা আমি লিখতে পারি, দেখেন তারটা যদি বিবেচনা করি, ওয়াই অ্যাক্সিসের সাথে নেওয়া মানে কি? বেসিক্যালি হচ্ছে কস 90 মাইনাস থিটা, দ্যাট মিন্স পি ইন্টু কস 90 মাইনাস থিটা, তাই না? প্লাস হবে হচ্ছে আমাদের পি ফাইনাল কস, দেখেন তো তার এই অ্যাঙ্গেলটা কত হবে? মানে আমরা যখন এইটা নিব 90 মাইনাস 5 হওয়া উচিত না? তার মানে 90 মাইনাস 5 এমন হওয়া উচিত। তাহলে দেখেন কস 90 ভ্যালুটা 0, 0 প্লাস 0, এটা রেজাল্ট হবে 0। তো এইখান থেকে পি কস 90 মাইনাস থিটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে পি সাইন থিটা, আর এটাকে আমি লিখতে পারি হচ্ছে পি ফাইনাল সাইন ফাই। এখন পি ফাইনালের ভ্যালুটা আমরা বের করা শিখছি এইচ মিউ ফাইনাল ডিভাইডেড বাই সি। তা আমরা পি সাইন থিটার ভ্যালুটা আবার আলাদা করে নিচ্ছি। দেখুন তো আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা, মাইনাস এইচ, সরি, দ্যাট উইল বি মাইনাস এইচ মিউ ফাইনাল ডিভাইড বাই সি সাইন ফাই। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন দেখেন ইকুয়েশন নাম্বার 1-এ পি কস থিটা ভ্যালু পাইছি আমরা, ইকুয়েশন নাম্বার 2-তে পি সাইন থিটা ভ্যালু পাইছি। দুটাকে যদি বর্গ করে যোগ করে দেই, তাহলে আমি পি স্কোয়ার ভ্যালুটা পাবো। সো ইকুয়েশন নাম্বার 1 স্কোয়ার প্লাস ইকুয়েশন নাম্বার 2 স্কোয়ার। নাম্বার 1 স্কোয়ার করলে দেখেন পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। পি স্কোয়ারটা যদি কমন নিই, লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান, এখানে লেখা যায় কি, এখান থেকে লেখা যায় হচ্ছে এই পুরোটার স্কোয়ার। তাহলে কত আসে আমাদের এইচ মিউ ইনিশিয়াল ডিভাইড বাই সি মাইনাস এইচ মিউ ফাইনাল ডিভাইড বাই সি কস সাই হোল স্কোয়ার প্লাস, এটা হোল স্কোয়ার করলে ওই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি। তাহলে আমি লিখতে পারি এইচ মিউ ফাইনাল সি সাইন ফাই হোল স্কোয়ার, তাই না? দেখেন তো এইটার ভ্যালুটা আমরা জানি কত হবে 1, তাহলে এখানে লিখতে পারি পি স্কোয়ার। এবার এখানে যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা খুব ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি, ওই সূত্রটা অ্যাপ্লাই করি, কি লেখা যায়? এখান থেকে আমি লিখতে পারি এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার সাই মাইনাস 2 ইন্টু সি স্কোয়ার, সরি স্কোয়ারটা বোঝা যায় নাই, সি স্কোয়ার উপরে দেখেন এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল, আর এটার সাথে থাকবে কস ফাই, তাই না? আমরা এই অংশটা স্কোয়ার করলাম। এবার এইটা স্কোয়ার করাটা বাকি। এটা স্কোয়ার করলে কি আসবে? সহজ জিনিস, আসবে হচ্ছে এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, তাই না? এখন একটা মজার জিনিস দেখেন, এই যে এখানে এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে কস স্কোয়ার ফাই আছে, এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এটার সাথে সাইন স্কোয়ার ফাই আছে। তাহলে আমি যদি এই রাশিটাকে কমন নিই এই দুজন থেকে, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, এটা চলে আসে, এটা ভ্যালুটা হয়ে যায় 1। তা আমি একবার লিখতেছি, দেখেন এ পাশে আমি কী লিখতে পারি তাহলে, এইচ মিউ ইনিশিয়াল স্কোয়ার সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সরি এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার সি স্কোয়ার, কারণ এটার ভ্যালুটা সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই যোগ করলে 1 আসবে, মাইনাস লিখতে পারি, মাইনাস দিয়ে লেখা যায় 2 এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল সি স্কোয়ার কস ফাই,
এখন দেখেন সবগুলোর নিচে সি স্কোয়ারটা আছে, লসাগু করে যদি আমরা গুণ দিয়ে দিই আমরা কি পাবো হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল কস ফাই। এরকম একটা রাশি পাই আমরা। এটাকে আমরা ধরে হচ্ছে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিই, এটা ধরে নিচ্ছে হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। এতটুকু পর্যন্ত গেল আমাদের। এবার কি করা যায় দেখেন, আমরা এখান থেকে অনেক নাটক করে আসলে এই রাশিটা পাইছি পি স্কোয়ার সি স্কোয়ার। এই রাশিটা কোথায় দেখছেন আপনারা? এই রাশিটা অলরেডি আমরা এরকম একটা সূত্রে দেখে আসি কিনা মনে করে দেখেন তো, ই স্কোয়ার ইকুয়াল টু ই নট স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। বেসিক্যালি এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এরকম একটা রাশি ছিল না আমাদের? তো এই রাশিটা হচ্ছে এখন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, বিকজ আমরা পি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু জানি। এই রাশিটা অ্যাপ্লাই করার আগে আরও একটা জিনিস মনে করে দিই। দেখেন তো আইনস্টাইনের সূত্র থেকে এই জিনিসটার সাথে আপনারা পরিচিত কিনা? ই সমান সমান এম নট সি স্কোয়ার প্লাস কে ই কাইনেটিক এনার্জি, যেখানে ই এর ভ্যালুটা ওই যে আবার ছিল এম সি স্কোয়ার এম নট সি স্কোয়ার প্লাস কে ই। এটার সাথেও তো আমরা পরিচিত। আমরা যখন কম্পটন ইফেক্টটা পড়তে আসতেছি ততদিন হচ্ছে আমাদের এই দুইটা সূত্র পড়ে আসার কথা। তো আমি এগুলো ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, অত বিস্তারিত এক্সপ্লেনেশন আর যাবো না। তাহলে যেহেতু ধরে নিচ্ছে এগুলো আমরা জানি, আমি এগুলো এখন ডিরেক্টলি অ্যাপ্লাই করব। প্রথমত এই সূত্রটার ক্ষেত্রে আমরা দেখাবো। ওকে, এটা এখন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, একটা কাজ করি, এটাকে একটু ইকুয়েশন নাম্বার 4 ইকুয়েশন নাম্বার 5 ধরে রাখতেছি। ওকে, তাহলে ইকুয়েশন নাম্বার 4কে যদি আমরা একটু এক্সপেন্ড করি, ই স্কোয়ার সমান সমান এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাই না? কারণ ই নট সমান সমান এম নট সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার দেখেন ই এর পরিবর্তে আমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 থেকে এই রাশিটা বসাতে চাচ্ছি। এখানে কোনো সমস্যা আছে? আই গেস কোনো সমস্যা নাই এখানে। তো যদি প্রবলেম না থাকে আমরা এখানে যে কাজটা করবো তাহলে হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এই পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডটা বসাই, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখেন পি স্কোয়ার সি স্কোয়ার একটা ভ্যালু আমরা বের করেছিলাম এখানে, এই ভ্যালুটা হচ্ছে এখন একটু ইনপুট দেওয়ার চেষ্টা করবো আমরা। তো এইটা যদি আমরা ইনপুট দিই কী পাবো এখানে? এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল কস ফাই। এমন একটা রাশি আসে, তাই না? এবার আমরা লেফট হ্যান্ড সাইডটাকে একটু বিস্তার করি, তাহলে কি পাচ্ছি আমরা? এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু এম নট সি স্কোয়ার ইন্টু কাইনেটিক এনার্জি প্লাস কে ই স্কোয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল ওটাই লিখতেছি আবার, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার, নিচে লিখতেছি এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল কস ফাই। এবার দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই পাশেই এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আছে, এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এটা কাটলে তারপর দেখেন আমাদের পাশে কি থাকে? কেই। এখন দেখেন তো আমাদের এই পাশটায় এম নট সি এই কথাবার্তাগুলো আছে, আর এখানে হচ্ছে এইচ মিউ এই আকারগুলো আছে। কে যদি আমরা স্বতন্ত্রভাবে রেখে দিই তাহলে আমরা আসলে বেশি দূর আগাইতে পারবো না। এখন কে আমাদের এইচ মিউ এরকম কোনো আকারে আনা যায় কিনা সেটা একটু দেখতে হবে। আনা যায়, আসলে আনাটা খুবই সহজ। এই যে ধরেন একদম শুরুতে এই কথাটা বলা যায় না, ই ইনিশিয়াল ইকুয়াল টু ই ফাইনাল প্লাস কে ই। তা আমি যদি এখান থেকে একটু লিখি তাহলে কে ই সমান সমান ই ইনিশিয়াল বিয়োগ ই ফাইনাল। ই ইনিশিয়ালের পরিবর্তে লিখতে পারি এইচ মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল, রাইট? তাহলে এটা হচ্ছে আমরা কে ই ভ্যালুটা বসাইতে পারি। এটা আমি একটু করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি এখানে।
বুঝা গেছে আশা করি। তো কে এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে ইনপুট দেব। এখানে ইনপুট দিলে দেখেন কি পাই আমরা, কে স্কোয়ার পরিবর্তে লিখতেছি এইচ ইনিশিয়াল, এইচ মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল হোল স্কোয়ার প্লাস 2m0c স্কোয়ার। দেখেন এখানে আবার আসবে কে এইকে আমরা ভাঙবো এইচ মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল। এটা কীভাবে আসছে আমরা আশা করি বুঝছি, একদম প্রথমে যে জিনিসগুলো আলোচনা করছি সেখান থেকে আসছে। ইকুয়াল টু দেখেন এই পাশে যা আছে সেটাই লিখবো, এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল কস ফাই। এবার এখানে আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। সেটা অ্যাপ্লাই করলে দেখেন এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল স্কোয়ার এইচ স্কোয়ার মিউ ফাইনাল স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল। আর এটাকে যদি আমরা একটু আর এই অংশটাকেও যদি আমরা একটু ইয়া করি, সরল করি, তাহলে কি আসে 2m0c স্কোয়ার এইচ মিউ ইনিশিয়াল মাইনাস 2 ছোটো করে লিখি 2m0c স্কোয়ার এইচ মিউ ইনিশিয়াল মাইনাস 2m0c স্কোয়ার এইচ মিউ ফাইনাল। এটা গেল কি, এটা গেল হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা। ইকুয়াল টু দিয়ে লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল ওই রাশিটাই পুরোটা লিখে ফেলবো। এইচ স্কোয়ার মিউ ইনিশিয়ালসকে আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন অলরেডি আমাদের এই সমীকরণটা অনেক ছোট হয়ে গেছে, এই লাইনের পর সমীকরণটা অনেকটাই ছোট হয়ে যায়। তো মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল কস ফাই কীভাবে ছোট হয়, এই রাশিটা দেখেন এখানেও আছে এখানেও আছে, তাহলে এদিকে আমরা কাটতে পারি উভয় পাশ থেকে, এটা কাটলাম এটা কাটলাম, কাটার পর যেটা পাচ্ছি আমি আমার রাইট হ্যান্ড সাইডে দেখেন এইখানে হচ্ছে এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল, এখানেও এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল, একই ধরনের রাশিগুলো আছে, এগুলোকে এক পাশে নিয়ে যাই আর এখানে যা আছে ওগুলো এক পাশে রাখি। তাহলে লিখতে পারি কি, দেখেন আরও একটা কাজ করতে পারি, সবগুলোর সাথে 2 আছে, এটার সাথে 2 আছে, তার সাথে 2 আছে, তার সাথে 2 আছে, তার সাথে 2 আছে, আমি 2টাকে সব দিক থেকে বাদ দিতে পারি, তাহলে ওইটাকে বাদ দিয়ে লিখি, একবারে লিখে ফেলবো, এখানে 2টা কাটা গেছে। তাহলে লিখতেছি আমি যেটা m0c স্কোয়ার, এটা শুধুই ভাঙছি আসলে, না ভাঙলেও হইতো, মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল ইকুয়াল টু দেখেন তো এটা লেখা যায় কিনা, এইচ স্কোয়ার মিউ ইনিশিয়াল মিউ ফাইনাল 1 মাইনাস কস ফাই। এরকম আকারে লেখা যায় না জিনিসটা, এগেস লেখা যায়। তো এইখান থেকে আমরা একটু সামনে আগাইলে আমরা কি পাচ্ছি, ধরেন এইটাকে হচ্ছে আমাদের টার্গেট কী ছিল মনে করে দেখেন, আমাদের টার্গেট ছিল হচ্ছে ডেল ল্যামডা, অর্থাৎ ল্যামডার কত পার্থক্য হয় সেটা বের করা ছিল আমাদের টার্গেট, তাই না? তাহলে এখন মিউ রেখে তো আমাদের আসলে কোনো কাজ নাই, মিউগুলোকে আমরা একটু ল্যামডায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আই গেস আমাদের জন্য একটু ইজি হবে। ল্যামডায় যদি নিতে যাই দেখেন m0c স্কোয়ার, আচ্ছা এখান থেকে এইচও কমন নেওয়া যায় তাই না, এইচটা কমন নিলাম, এটাকে ভাঙলে আসবে সি ডিভাইড বাই ল্যামডা ইনিশিয়াল মাইনাস সি ডিভাইড বাই ল্যামডা ফাইনাল ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু দেখেন সি ডট সি ল্যামডা ইনিশিয়াল ল্যামডা ফাইনাল 1 মাইনাস কস ফাই। তাহলে দেখুন এই সি স্কোয়ার এখানে দুইটা সি মিলে সি স্কোয়ার হয়ে যায়, এগুলোকে কাটতে পারি, এখানে একটা এইচ আছে এখানে একটা এইচ স্কোয়ার আছে, তাহলে একটা এইচ কেটে দিতে পারি, আমি লিখতে পারি m0 ইন্টু এখানে কি লেখা যায় দেখেন তো, এটা যদি আমরা লসাগু করি এখান থেকে সি কমন নেওয়া যায়, ল্যামডা ইনিশিয়াল ল্যামডা ফাইনাল, এটা এইদিকে আসবে ল্যামডা ফাইনাল বিয়োগ ল্যামডা ইনিশিয়াল সমান সমান আসতো কি আমাদের এখান থেকে একটা এইচ যদি আমি কাটি, এইচ ইন্টু ল্যামডা ইনিশিয়াল ল্যামডা ফাইনাল উপরে 1 আর এটার সাথে গুণাকায় 1 মাইনাস কস ফাই, এই রাশিটা আছে। তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে ধরেন এই দেখেন ল্যামডা ইনিশিয়াল ল্যামডা ফাইনাল দুইটাই নিচে গুণাকারে আছে, দুইটার নিচেই ভাগ আকারে ল্যামডা ইনিশিয়াল ল্যামডা ফাইনাল আছে, তাহলে এই রাশিটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা ল্যামডা ফাইনাল ল্যামডা ইনিশিয়াল ইন্টু m0c সমান সমান পাচ্ছি কি
এইচ ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে ল্যামডা ফাইনাল বিয়োগ ল্যামডা ইনিশিয়াল সমান সমান পাচ্ছি এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। আচ্ছা, এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটা নিয়ে আমরা শুরুতে পড়ালেখা করতেছিলাম। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এম নটটা আসলে কার ভ্যালু? এখানে এম নটটা হচ্ছে ইলেকট্রনের যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল, সে যখন স্থির অবস্থায় ছিল তখন তার যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এম নট। কারণ হচ্ছে আমরা এখানে বেসিক্যালি ইলেকট্রনের যে শক্তি ছিল সেইটাকে এক্সপেন্ড করে, সেই সূত্রটাকে এক্সপেন্ড করে, ইলেকট্রনের গতিশক্তি ইকুয়েশনগুলোকে এক্সপেন্ড করেই হচ্ছে আমরা এই ভ্যালুটা পাই। তাহলে এম নট হচ্ছে আমাদের ইলেকট্রনের যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল। তাহলে আমি ফাইনালি বলতে পারি এখান থেকে ডেল ল্যামডা সমান সমান ল্যামডা ফাইনাল বিয়োগ ল্যামডা আই সমান সমান এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। তাহলে এখান থেকে আমি একটু জাস্ট পরিচয় দিয়ে দিচ্ছি কোনটা কি। ল্যামডা ফাইনাল মিনস হচ্ছে ফাইনাল ওয়েভলেংথ অফ ফোটন। ফোটনের যে ফাইনাল ওয়েভলেংথটা আসছে সেটা হচ্ছে ল্যামডা ফাইনাল। ল্যামডা ইনিশিয়ালটা কি? ইনিশিয়াল ওয়েভলেংথ অফ ফোটন। ডেল ল্যামডাটা হচ্ছে এদের ডিফারেন্সটা। এইচ কি? এইচ আমরা জানি প্লাঙ্কের কনস্ট্যান্ট। সেটা কত যেন ভ্যালুটা? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তো এটা প্লাঙ্কের কনস্ট্যান্ট আমরা জানি। সি হচ্ছে আমাদের ভ্যালোসিটি অফ লাইট, যেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। তারপর আমরা যদি এম নটের দিকে তাকাই, এম নট হচ্ছে আমাদের ইনিশিয়াল ম্যাস অফ ইলেকট্রন। ইলেকট্রনের যে আদি যে ভরটা ছিল সেটা ইনিশিয়াল ম্যাস অফ ইলেকট্রন। সো এটার ভ্যালুটাও আমাদের জানা আছে, কত যেন এটা 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। আর এই জায়গায় যে ফাই ছিল আমি শুরুতে বলে দিছিলাম, আবার বলতেছি, এই জায়গাটা অনেক ক্ষেত্রে মানুষজনে ভুল যায়, ফাই আর থিটার মধ্যে কনফিউজড হয়ে যায়। সেই কনফিউশনটা কোনোভাবেই আনা যাবে না। ফাই হচ্ছে যে মানে আমরা যে ফর্মুলার মধ্যে 1 মাইনাস কস সামথিং লিখি, ওই সামথিংটা হচ্ছে আমাদের ফোটন কত অ্যাঙ্গেল করে সয়ে যাচ্ছে। এই যে ফোটন কত অ্যাঙ্গেল করে সয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওই যে ফাই এর ভ্যালুটা। সো আমি এখানে লিখি, হিয়ার ফাই ইজ দ্য অ্যাঙ্গেল অফ photon after collision of photon after collision. ওকে, তো এই হচ্ছে আমাদের কি যেন বলে আমাদের কম্পটন ইফেক্টের বিস্তারিত। আমি যদি একটু রিভিউ করি আমরা কি শিখছি। থিওরিটা খুবই সহজ। যখন খুব হাই এনার্জি একটা ফোটন পার্টিকেল এসে একটা স্থির ইলেকট্রনকে আঘাত করতেছে, তখন স্থির ইলেকট্রনটা একটা গতিশক্তি প্রাপ্ত হয়, এবং স্থির ইলেকট্রনটার গতিশক্তিটা আসে ওই ফোটনের এনার্জি থেকেই। আর যেহেতু ইলেকট্রনকে কিছু গতিশক্তি ফোটনের নিজের শক্তি থেকে দিতে হয়, তাই ফোটনের ফাইনাল যে শক্তিটা সেটা কিছুটা কমে যায়। তো এই ফোটনের শক্তি কমে যাওয়ার কারণে দেখা যায় ফোটনের কম্পাঙ্কের একটা চেঞ্জ আসে। ফাইনাল কম্পাঙ্কটা কম হয় ইনিশিয়ালের চেয়ে। কম্পাঙ্ক যদি ফাইনালটা কম হয় তার মানে হচ্ছে ফাইনাল ওয়েভলেংথটা ইনিশিয়াল ওয়েভলেংথের চেয়ে বেশি হবে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট। তো এইটার যে ফর্মুলাটা হচ্ছে আমরা ম্যাথের মধ্যে ইউজ করব, সেই ফর্মুলাটা হচ্ছে ডেল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ফাইনাল মাইনাস ল্যামডা ইনিশিয়াল ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। যেখানে ফাই ছিল হচ্ছে আমাদের ফোটন কত অ্যাঙ্গেল করে সয়ে যাচ্ছে কলিশনের পর, এক্স এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে সয়ে যাচ্ছে। এম নটটা ছিল হচ্ছে ইলেকট্রনের যে ইনিশিয়াল যে ম্যাসটা সেইটা। আর এইচ আর সি তো আমরা জানি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আর সি হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট। তো এই সূত্রটা হচ্ছে আমরা বেসিক্যালি ডেরাইভ করছি এখানে। তো কিভাবে করেছি জাস্ট একটু আবার রিক্যাপ করতেছি। আমরা প্রথমত ভরবেগের যে নিত্যতার সূত্রটা আছে, এক্স অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করছি, ওয়াই অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা পি কস থিটা ভ্যালু পাইছি, দেন পি সাইন থিটা ভ্যালু পাইছি। সেখান থেকে আমরা পি স্কোয়ার ভ্যালুটা বের করেছি,
তারপর সেটা থেকে পি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালুটা বের করছি। তারপর এটা বের করার পর আমাদের মনে ছিল ওই জিনিসটা যে শক্তির সাথে পি স্কোয়ার সি স্কোয়ার একটা সম্পর্ক আছে। এই ধরনের একটা ইকুয়েশন আমরা পূর্বেই শিখে আসি, যেটা হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু ই নট স্কোয়ার প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। ওই ইকুয়েশনটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি, এবং এখানে ই কার ভ্যালু, ই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের ফাইনাল এনার্জি, ই ইলেকট্রনের ইনিশিয়াল এনার্জি ই নট। তো এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই। আর পিটাও হচ্ছে ইলেকট্রনের যে মোমেন্টাম সেটা। আবার এরপর ই এর আরেকটা সূত্র ছিল ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটাও ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এম নটটা তো ইলেকট্রনেই, ইটাও ইলেকট্রনের। তো এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা এখানে বেসিক্যালি এক্সপেন্ড করি। এরপর এখানে ই এর মধ্যে আমরা এই ভ্যালুটা বসাই, পুরোটা বসাই, এটা এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা সেটা ইউজ করি এখানে। আবার হচ্ছে এখানে পি স্কোয়ার সি স্কোয়ার যে লম্বা যে মানটা পাইছি আমরা, এই ভ্যালুটা সেটা হচ্ছে এখানে ইনপুট দিছি। তারপর আমরা জাস্ট একটু ক্যালকুলেট করছি। আর এখানে ক্যালকুলেশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করছি আমি, সেটা হচ্ছে এই যে কে ই একটা ভ্যালু আসে না আমাদের, কোথায় যেন ছিল, কোথায় যেন, এই যে কে ই একটা ভ্যালু আসে না, কে ই ভ্যালুটা হচ্ছে আমরা এইচ মিউ ফাইনাল, মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল দিয়ে প্রকাশ করি। সেটা কীভাবে, সেটা হচ্ছে আমরা ওই যে একদম শুরুর পেজটার মধ্যেই দেখছিলাম কে ইকুয়াল টু কীভাবে এইচ মিউ ফাইনাল, মিউ ইনিশিয়াল মাইনাস এইচ মিউ ফাইনাল হয়, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি। সেটা অ্যাপ্লাই করার পর সাধারণ যোগ বিয়োগ এটা সরলীকরণ করে আমরা আলটিমেটলি আমাদের সূত্রটা পাই, এবং এই সূত্রের প্রত্যেকটা রাশির পরিচয় আমি এখানে আলাদা করে লিখে দিছি। তো আই গেস জিনিসটা বোঝা যাচ্ছে। যদি কোনো থিওরিটিক্যাল কনফিউশন থাকে এটা নিয়ে, আচ্ছা এই কথাটা বলার আগে আরেকটা কথা একবার বলি। ফটো ইলেকট্রিক ইফেক্টের সাথে কম্পটন ইফেক্টের মেইন ডিফারেন্সটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টে ফোটন পার্টিকেলের এনার্জিটা খুবই কম থাকে, এবং তার সম্পূর্ণ এনার্জিটাই হয়তো বা ওয়ার্কিং ফ্যাক্টর এবং হচ্ছে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি সেটা প্রোভাইড করতে খরচ হয়ে যায়। বাট এই যে কম্পটন ইফেক্টের ক্ষেত্রে আমরা ধরে নিই অনেক উচ্চ শক্তি একটা ফোটন পার্টিকেল আসবে, তো তার এনার্জির সামান্য অংশ ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দেবে, বাকি অংশটা তার মধ্যেই থেকে যাবে। তো তার কারণে তার ওয়েভলেংথে যে চেঞ্জটা আসে সেটা আমরা কম্পটন ইফেক্টের মধ্যে মেজার করি। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কম্পটন ইফেক্ট অ্যান্ড হোয়াট উই সেড ফটো ইলেকট্রিক ইফেক্ট অফ লাইট, এই দুইটা। তো এবার শেষ কথা যেটা বলতেছিলাম, যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এতটুকুই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।